আইনজীবীরা বলেছে, চট্টগ্রামের আইনজীবীরা, এটার কোনো ভিত্তি নাই। এটা উনি বলতে পারেন না। উনি এত সাহস করতে পেলেন, উনি বলতে পারে কোনো লয়ার এখানে আসতে পারবে না, মুভ করা যাবে না। হু হ্যাজ গিভেন দেম পারমিশন? আমাকে যে পিঠে একটা বাড়ি মারলো বা আমাকে হেনস্থ করলো কোর্টরুমের মধ্যে, কোর্টরুমের ভিতরে, কোর্টরুমের ভিতরে জজ সাহেব উঠে চলে গেলেন। যারা বিরোধী পক্ষ তারা বলছেন যে এখানে কোনো আইনজীবী হেনস্থা হয়েছেন, আপনারা তথ্য প্রমাণ দিন। আমাদের সাথে রবীন্দ্র ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছেন ঢাকা থেকে। আমি তার কাছেই তাকেই প্রশ্নটা করতে চাই, রবীন্দ্রবাবু, এটা সত্য না অসত্য? এই যে কথাটা ওই আইনজীবীরা বলেছে, চট্টগ্রামের আইনজীবীরা, এটার কোনো ভিত্তি নাই। এটা উনি বলতে পারেন না। উনি এত সাহস করতে পেলেন, উনি বলতে পারে কোনো লয়ার এখানে আসতে পারবে না, মুভ করা যাবে না। না, ওনারা বলছেন কোনো লয়ারকে থ্রেট দেওয়া হয়নি, কাউকে বিরোধিতা করা হচ্ছে না, কোনো রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে না, কোনো রকম ভাবে আক্রান্ত হননি। তাহলে কি হাওয়ায় হাওয়ায় শুধু শুধু কোন ম্যাজিকের বলে কোনো লয়ার আসতেই পারেননি গতবার? গত পরশুদিন থেকে আমাকে যেভাবে হুমকি দেওয়া হয়েছে, আমার পিঠে বাড়ি মেরেছে একটা, এটা কারা করলো? এটা কারা করলো? আমরা জানতে চাই, আপনি বলুন, জানান, আমরা জানতে চাই কারা করলো, কারা আপনাকে হুমকি দিল, কারা আপনাকে নিগ্রহ করলো। এটা প্রায় 30 থেকে 32 জনের মতো লয়ার ঢুকে গেল উইদাউট এনি লফুল অথরিটি। তারা কি করে ঢুকলো? তাদের তো পারমিশন দরকার। হু হ্যাজ গিভেন দেম পারমিশন? আমাকে যে পিঠে একটা বাড়ি মারলো বা আমাকে হেনস্থ করলো কোর্টরুমের মধ্যে, কোর্টরুমের ভিতরে, কোর্টরুমের ভিতরে জজ সাহেব উঠে চলে গেলেন। জজ সাহেবের সামনে কোর্টরুমের ভেতরে আপনি একজন সুপ্রিম কোর্টের, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী, আপনি চট্টগ্রাম আদালতের মধ্যে গেলেন, আপনি পিটিশন দাখিল করেছেন জজ সাহেবের সামনে, আপনি আপনার কেস সামনে রাখবেন, সেখানে এমন কেয়াস সিচুয়েশন তৈরি করা হলো, আপনাকে হেনস্থা করা হলো, নিগ্রহ করা হলো, যে জজ উঠে চলে যেতে বাধ্য হলেন। এইভাবে কি আইনি প্রক্রিয়া বাংলাদেশে এই মুহূর্তে চলবে? না, আরো ইম্পর্টেন্ট কথা একটু শুনুন। আমি কিন্তু এমনি যাইনি, আমি অ্যাটর্নি জেনারেলের পারমিশন নিয়েছি সুপ্রিম কোর্ট থেকে। আমি অ্যাটর্নি জেনারেল বলেছি, আপনি একটু বারের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে বলে রাখেন, পিপিকে বলে রাখেন, পিপি মানে পাবলিক প্রসিকিউটর, আমার যাতে কোনো সমস্যা না হয় আমি যখন মুভ করার সময়। ওনারা বলেও দিয়েছেন। তারপরে আমি চিফ জাস্টিসের রুমে ঢুকে উনার পিএস এর মাধ্যমে আবার জজ সাহেবকে টেলিফোন করাইছি যে আমি যাচ্ছি, আমাদের কোনো জাতীয় সমস্যা না হয়। এগুলা বলার পরেও কোন সাহসে এই কাজটা করেছে আমি বুঝতে পারছি না। আমি জানি না, আমি এই প্রশ্নটাই রাখতে চাই, যদি একজন আপনার মতো প্রবীণ বাংলাদেশের নাগরিক, যিনি একজন অ্যাডভোকেটও বটে, একজন সিনিয়র অ্যাডভোকেট, যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তিনি যদি সুরক্ষিত বোধ না করেন আদালত প্রাঙ্গণে, আদালত কোর্টের মধ্যে, আদালত প্রেমাইসেসের মধ্যে, আদালতের রুমের মধ্যে, এবং সেখানে যদি এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, আপনাকে নিগৃহীত হতে হয়, তাহলে কি আশা রয়েছে আমি জানতে চাই চিন্ময় কৃষ্ণ দাসের, যে তিনি আলটিমেটলি বাংলাদেশের এই লিগ্যাল সেটআপের মধ্যে তিনি যে জাস্টিস পাবেন, সেই আশাটা কতটা? আমরা একবার দেখাই আমাদের দর্শক বন্ধুদেরকে যারা ভারতবর্ষ থেকে রয়েছেন এবং যারা বাংলাদেশ থেকে আমাদেরকে দেখছেন, আমরা এই প্রশ্নটা রাখতে চাই বাংলাদেশের শান্তিপ্রিয় জনতার কাছে, মানুষের কাছে, যারা লিগ্যাল সিস্টেমে বিশ্বাস রাখেন, যে আজকে যদি এক শ্রেণীর আইনজীবী তারা যদি সত্যি হুমকি দেন, থ্রেট দেন, তারা যদি নিজেদের হাতে আইনটা তুলে নেন, তাহলে আইন ব্যবস্থার উপর সাধারণ মানুষ ভরসা রাখবে কি করে? আপনাদেরকে সেই ছবি দেখাবো। মাত্র কয়েক সপ্তাহ আগে যখন চট্টগ্রাম আদালতে এই কেসটি আগে ওঠে, তখন আইনজীবীরা চট্টগ্রাম আদালত জুড়ে তারা স্লোগানিয়ারিং করলেন, তারা মিছিল বার করলেন, এবং শেষমেশ তারা কিভাবে হুমকি দিয়েছিলেন শুনুন। যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে
এবং শিবপ্রণয় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। ইসকনের এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং শিবপ্রণয় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। শুনলেন আপনারা, আপনাদেরকে শোনালাম ৩রা ডিসেম্বরের এই যে বক্তব্য, চট্টগ্রাম আদালতের ভিতরেই সেখানকার এক শ্রেণীর আইনজীবী, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের যারা মেম্বার, তারা সরাসরি খোলাখুলি হুমকি দিচ্ছেন চিন্ময় দাসের হয়ে কেউ যদি ওকালতনামা দাখিল করেন, কেউ যদি তার হয়ে লড়তে আসেন, তাহলে তাকে সেখানে মারা হবে, পেটানো হবে। যারা কালো গাউন পরে রয়েছেন, যাদের ওপর দায়িত্ব ল মেনটেন করার, লিগ্যাল সিস্টেমটাকে এগিয়ে নিয়ে চলার, যারা ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে মানুষকে লিগ্যাল সার্ভিস দেবেন, তারাই নিজেদের হাতে আইন তুলে নেওয়ার কথা বলছেন, তারাই গণপিটুনি দেওয়ার কথা বলছেন, তারাই হিংসা লিপ্ত হওয়ার কথা বলছেন। এই ধরনের সহিংসতার ঘটনা যদি চলতে থাকে, এবং বাংলাদেশ থেকে আমাদের কিছু দর্শক বন্ধু বলছেন এইগুলো সব নাটক, আপনাদেরকে তো দেখালাম কোনটা নাটক আর কোনটা সত্য, সেটা তো আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। যা দেখছেন সেটা আপনারা বিশ্বাস করবেন না। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে শেষ আমাদের সময়, কিন্তু আমরা আরেকবার সরাসরি ঢাকায় চলে যাব। রবীন্দ্র ঘোষ, সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের সুপ্রিম কোর্টের, যিনি চিন্ময় দাসের হয়ে গতকাল চট্টগ্রাম আদালতে হাজির ছিলেন এবং যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়ে এই যে হুমকি, সেই হুমকিকে নাকচ করে, এই হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে এই বয়সে তিনি কিন্তু চিন্ময় দাসের হয়ে লড়াই করছেন। আমি দর্শকদের জন্য একটু জানতে চাই, রবীন্দ্রবাবু, আপনার বয়স কত? আপনি এতদিন ধরে ওকালতি করছেন, একটু দর্শকদেরকে বলুন ভারতবর্ষের। আমি এখন আমার বয়স ৭৫ বছরের মতো। ৭৫ বছরের বৃদ্ধ আইনজীবী, ৭৫ ঊর্ধ্ব বৃদ্ধ একজন আইনজীবী, তিনি পুলিশ প্রোটেকশন নিয়ে কালকে গেছিলেন এবং তিনি আজকে এই মুহূর্তে আজ তাক বাংলায় আমাদেরকে জানাচ্ছেন, তিনি যখন কোর্ট চত্বরে পরশুদিন গেছিলেন তখন সেখানেও তাকে হেনস্থা করা হয়, সেখানেও তাকে নিগ্রহ করা হয় এবং এমন একটা পরিস্থিতি তৈরি করা হয় যে জজ সাহেব তিনি কেসটি শোনেননি, তিনি তখন উঠে চলে যান।